আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ওয়াহিবা রায়ান। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে ভয়ঙ্কর রূপ নিয়েছে পাহাড়ের বিভিন্ন ঝিরি ঝর্ণা। ঘুরতে গিয়ে বিপাকে পর্যটকরা। 4 দফা দাবিতে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি, চিকিৎসা সেবা ব্যাহত। দুর্নীতি, লুটপাট আর অনিয়মের কারণে পিরোজপুর পৌরসভার দৃশ্যমান কোনো উন্নয়ন হয়নি অভিযোগ এলাকাবাসীর। অধিকাংশ রাস্তায় চলাচলের অনুপযোগী, প্রায় ঘটছে দুর্ঘটনা। এবং নাটোরের গুরুদাসপুরে ডাকাতি ও যানবাহন ছিনতাই চক্রের মূল হোতাসহ 6 জন সেনাবাহিনীর হাতে আটক। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে ভয়ঙ্কর রূপ নিয়েছে পাহাড়ের ঝিরি ঝর্ণাগুলো। এই সময় বেড়াতে গিয়ে বিপদে পড়ছেন পর্যটকরা। গত এক সপ্তাহে বান্দরবানে ঝিরি ঝর্ণা দেখতে গিয়ে প্রাণ হারিয়েছেন 4 পর্যটক। এ অবস্থায় দুর্ঘটনা এড়াতে ব্যবস্থা নিচ্ছে প্রশাসন। বান্দরবান প্রতিনিধি মিনারুল হকের পাঠানো রিপোর্ট, জানাচ্ছেন মিজান শাহজাহান। সবুজ পাহাড়ে পাথরের গা বেয়ে গড়িয়ে পড়ছে পরিষ্কার পানির ধারা। প্রকৃতির অপরূপ সৌন্দর্যের মাঝে এই দৃশ্য যেমন মনোরম, তেমনি বর্ষা মৌসুমে পাহাড়ের এসব জিরি ঝর্ণাগুলো হয়ে ওঠে ভয়ঙ্কর। ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে তরুণ তরুণীরা ছুটে যান বর্ষার এই রূপ দেখতে। কিন্তু সঠিক দিক নির্দেশনা না মানায় মাঝে মধ্যেই আনন্দের ভ্রমণ পরিণত হয় বিষাদে। মৃত্যুর মিছিলে যুক্ত হতে হয় পর্যটকদের। এবার বর্ষা ঋতুর শুরুতেই আলীকদম ও নাইক্ষ্যছড়িতে পাহাড়ি ঝিরিতে ভেসে গিয়ে 4 পর্যটকের মৃত্যু হয়েছে। পাহাড়ের প্রকৃতির মধ্যে আসলে সমতলের একজন মানুষ কিভাবে হাঁটা চলা করতে হবে তাদের পর্যাপ্ত প্রস্তুতি থাকে না। প্রশাসনের চোখে ফাঁকি দিয়ে চুরি করে বিভিন্ন জনের সহযোগিতায় বিভিন্ন দুর্গম পাহাড়ে ঢুকে যায়। ওনারা কিন্তু কোনো এন্ট্রি করে না, কোনো গাইড নেয় না। পর্যটন ব্যবসায়ীরা বলছেন, অনভিজ্ঞ ট্যুর অপারেটর, ট্যুর গাইড ও অসচেতন পর্যটকদের কারণে প্রায় এ ধরনের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা হচ্ছে, যার বিরূপ প্রভাব পড়ছে পর্যটন শিল্পে। আপনারা বান্দরবনে এসে আমাদের এখানে নিবন্ধিত গাইড আছে, অথবা আমাদের হোটেল রিসোর্টের ফ্রন্ট ডেস্ক থেকে প্রয়োজনীয় পরামর্শ নিয়ে পর্যটন স্পটগুলি ভ্রমণ করবেন। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এরই মধ্যে কয়েকটি পর্যটন কেন্দ্রে পর্যটকদের যাতায়াতে বিধিনিষেধ আরোপ করা হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক শামীমা রাদিনী। আমরা সম্প্রতি একজনকে অ্যারেস্টও করেছি। আলীকদমের যে ট্যুর গাইড ছিলেন তাকে অ্যারেস্ট করা হয়েছে ইতিমধ্যে। এবং এরকম সামনে এই বিষয়গুলো যদি ঠিকঠাক মতো মেনে না চলে ট্যুর গাইডরা, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। প্রতিবেশী রাষ্ট্র শ্রীলঙ্কা, নেপাল, ভুটান পর্যটন শিল্পকে ঘিরে তাদের অর্থনীতিকে দাঁড় করিয়েছে। বাংলাদেশে সাগর পাহাড় থাকা সত্ত্বেও সঠিক ব্যবস্থাপনার অভাবে বিদেশি পর্যটক টানতে পারছে না বলে অভিযোগ এই খাত সংশ্লিষ্টদের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। সুষ্ঠু ও সুন্দর একটি নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের হাতে দায়িত্ব হস্তান্তরের পরিস্থিতি সৃষ্টি করতে অন্তর্বর্তীকালীন সরকার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। ময়মনসিংহে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের আঞ্চলিক কর্মশালায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ডক্টর অনুরাধা ভদ্র সহ অন্যান্যরা কর্মশালায় বক্তব্য রাখেন। অন্তর্বর্তীকালীন সরকার একটা চেষ্টা করছে যে একটা সুষ্ঠু সুন্দর একটা নির্বাচন দিয়ে তারপর একটা নির্বাচিত সরকার যাকে জনগণ তাদের পছন্দ মতো সরকার গঠনের একটা প্রক্রিয়ার মধ্যে যেতে পারবে, তো সেরকম একটা পরিস্থিতি তৈরি করবে। জাতির সব সংকটে জিয়া পরিবার ঝুঁকি নিয়ে বারবার এদেশের হাল ধরেছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
দুপুরে নাটোর জেলা পরিষদ মিলনায়তনে মাধ্যমিক শিক্ষকদের এক সমাবেশে তিনি এ মন্তব্য করেন। এ সময় দুলু বলেন, গত 15 বছর স্বৈরশাসক শিক্ষকদের বাধ্য করেছিল নির্বাচনে কারচুপি করতে। ভবিষ্যতে যাতে কাউকে ব্যবহার করে জনগণের ভোটের অধিকার হরণ করা না যায় সেজন্য সংস্কারের 31 দফা ঘোষণা করেছেন তারেক রহমান। জেলা শিক্ষক সমিতির সভাপতি আমজাদ হোসেন ও সাধারণ সম্পাদক মফিজুর রহমান সহ জেলা বিএনপি নেতারা সমাবেশে বক্তব্য রাখেন। প্রধান অতিথি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সাথে দেখা করে আলোচনা করে বাংলাদেশের মানুষের এই সংকট মোকাবেলা করেছে এবং আজকে একটা পথ দেখিয়ে দিয়েছেন। আগামী ফেব্রুয়ারি মাসে অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা দিয়েছে যে নির্বাচন হবে সেই নির্বাচনে বাংলাদেশের মানুষ তার পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করবে। এটাই আমাদের নেতা তারেক রহমান সাহেব আবার নতুন করে বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে আজকে দেশের মানুষের পাশে দাঁড়িয়েছে। সংস্কার ছাড়া নির্বাচন আরেকটা ফ্যাসিবাদের জন্ম দেবে বলে মন্তব্য করেছেন জামাতে ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পারওয়ার। যশোরের জামাতে ইসলামী জেলা শাখার আয়োজনে শিক্ষা শিবির অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার যদি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দিতে ব্যর্থ হয় তাহলে জাতির সামনে একটা মহা দুর্যোগ অপেক্ষা করছে বলে মনে করেন অধ্যাপক মিয়া গোলাম পারওয়ার। জাতীয় ঐক্যমত্য কমিশনের এই প্রচেষ্টাকে সফল করার জন্য সময় যেটুকু লাগে সে সময়টুকু সরকারের নেওয়া উচিত। সংস্কার ছাড়া নির্বাচনে গেলে সেই নির্বাচন গ্রহণযোগ্য হবে না, সেই নির্বাচনে জাতীয় মুক্তি হবে না, সেই নির্বাচনে আরেকটা ফ্যাসিবাদের জন্ম দেবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে অনিশ্চয়তা কাটিয়ে জনগণের প্রত্যাশা পূরণে ভূমিকা রাখায় তারেক রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে হবিগঞ্জে শোভাযাত্রা করেছে জাতীয়তাবাদী যুবদল জেলা শাখা। শোভাযাত্রাটি হবিগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ থেকে বের হয়ে বিভিন্ন সড়ক ঘুরে কোর্ট মসজিদের সামনে গিয়ে শেষ হয়। বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র জি কে গৌস, জেলা যুবদলের সভাপতি জালাল আহমেদ ও সাধারণ সম্পাদক শফিকুর রহমান সিতু সহ অন্যান্য নেতাকর্মীরা শোভাযাত্রায় অংশ নেন। 48তম বিশেষ বিসিএস পরীক্ষার তারিখ পেছানো, চিকিৎসকদের বিসিএস এর জন্য বয়সসীমা 34 বছর করা সহ 4 দফা দাবিতে কর্মবিরতি কর্মসূচি পালন করছেন বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকরা। কর্মবিরতির কারণে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে হাসপাতালের চিকিৎসা সেবা। এ কারণে অনেক রোগীকেই চিকিৎসা না পেয়ে ফিরে যেতেও দেখা গেছে। তবে হাসপাতালে জরুরি চিকিৎসা সেবা চালু রয়েছে। দুর্নীতি, লুটপাট আর অনিয়মের কারণে বিগত কয়েক বছরে দৃশ্যমান কোনো উন্নয়ন হয়নি পিরোজপুর পৌরসভার সড়কগুলোতে। প্রথম শ্রেণী পৌরসভা হওয়া সত্ত্বেও সড়কগুলো দেখে মনে হবে গ্রামের কোনো কাদা মাটির রাস্তা। খানাখন্দে পানি জমে অধিকাংশ রাস্তায় চলাচলের অনুপযোগী, ফলে প্রায় ঘটছে দুর্ঘটনা। পিরোজপুর থেকে শফিকুল ইসলাম মিলনের তথ্য ও ছবিতে রিপোর্ট করছেন আশিকুর রহমান। সড়কটি দেখে গ্রামের কোনো কাদামাটির সড়ক মনে হলেও এটি পিরোজপুর পৌরসভার মূল শহরের 4 নং ওয়ার্ডের পশ্চিম শিকারপুর সড়ক। 1885 সালে ইউনিয়ন থেকে পৌরসভায় উন্নীত হয় পিরোজপুর, আর 1990 সালে এসে এটি প্রথম শ্রেণীর পৌরসভায় উন্নীত হয়। কিন্তু সময় অনেক গড়ালেও প্রথম শ্রেণীর পৌরসভা হওয়া সত্ত্বেও এখানে নাগরিক সুবিধা বিপর্যস্ত। পিরোজপুর পৌরসভার 90% রাস্তাই ভাঙা ও চলাচলের অনুপযোগী। ভাঙা রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে প্রতিনিয়ত ঘটছে ছোট বড় দুর্ঘটনা। বর্ষা মৌসুমে যা আরো ভয়াবহ আকার ধারণ করেছে। খুলনারও আগে পিরোজপুর পৌরসভা হয়েছে, কিন্তু সেই অনুপাতে পিরোজপুরের কোনো উন্নয়ন হয় নাই। এখানে নাগরিক সুযোগ সুবিধা বলতে নাই বললেই চলে। আমরা আসলে এই নাগরিক হিসেবে একটা কলঙ্ক। পৌরসভার রাস্তা বলতে সব রাস্তাই খারাপ, বিশেষ করে আমাদের শিকারপুরের এই রাস্তাটা, এই কান রাস্তাটা যথেষ্ট খারাপ। এখানে মাছের চাষ করা যায়, ধানের চাষ করা যায়, এরকম অবস্থা। 4-5 বছর ধরে রাস্তা একদম ভাঙ্গা, মানে যাতায়াত করা যাচ্ছে না। মেন রাস্তা তো এটা, শহরের ভিতরে যাওয়া যাচ্ছে না। কর্তৃপক্ষের চরম উদাসীনতাকেই দায়ী করছেন পৌরবাসী। তবে পৌরসভার এই নির্বাহী কর্মকর্তা বলছেন, বরাদ্দ না থাকায় সড়ক সংস্কার করা সম্ভব হচ্ছে না। এই পৌরসভায় প্রায় 350 কিলোমিটার কাঁচা পাকা রাস্তা আছে, তার মধ্যে ম্যাক্সিমামই জরাজীর্ণ। আশা রাখি যদি সরকার
বরাদ্দ বাড়াইয়া দেয় আমাদেরকে, যদি এলজিডি কোনো প্রজেক্ট বা যদি পৌরসভা যদি স্পেশাল কোনো প্রজেক্ট দেয়, তাহলে আমরা এটা সমস্যার সমাধান করতে পারবো। এ জেলায় 68 কিলোমিটার জুড়ে কাঁচা রাস্তা, যার অধিকাংশই চলাচলের অনুপযোগী। ব্যুরো রিপোর্ট, এটিএন বাগা। সাপ্তাহিক ছুটির দিন হওয়া সত্ত্বেও আজ বেনাপোল কাস্টমস হাউসের কার্যক্রম চলছে। বাজেট কার্যক্রম চলমান থাকায় কাস্টমস ও ভ্যাট এবং আয়কর সহ রাজস্ব আদায়ের সাথে সম্পৃক্ত সব দপ্তর খোলা রাখতে জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশনা রয়েছে বলে জানিয়েছেন বেনাপোল কাস্টমস হাউস কর্তৃপক্ষ। কাস্টমস হাউসের কার্যক্রম চলমান থাকায় খুশি ব্যবসায়ীরা। রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক মাহমুদুল হকের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা ও গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অনুষ্ঠিত সমাবেশে বিভিন্ন বিভাগের শিক্ষক শিক্ষার্থীরা অংশ নেন। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মহানগরের সদস্য সচিব রহমত আলী ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক আশিকুর রহমান। নাটোরে গুরুদাসপুরে অভিযান চালিয়ে ডাকাতি ও যানবাহন ছিনতাই চক্রের মূল হোতাসহ 6 জনকে আটক করেছে সেনাবাহিনী। এই সময় তাদের কাছ থেকে একটি নকল পিস্তল উদ্ধার করা হয়। শুক্রবার দিবাগত রাত 12টার দিকে সেনাবাহিনীর একটি টহল দল গুরুদাসপুর উপজেলার কালাকান্দা সড়কে 4 আরোহী সহ সন্দেহজনক একটি রিকশা ভ্যানে গতিরোধ করে। চক্রটি রাতের অন্ধকারে বিভিন্ন গ্রামীণ সড়কে চলাচলকারী রিকশা, ভ্যান, ইজি বাইক ও মোটরসাইকেল চালকদের জখম করে সেসব যানবাহন লুটে নেয় বলে জিজ্ঞাসাবাদে সেনাবাহিনীকে জানায়। পরে তাদের দেয়া তথ্য অনুযায়ী এই চক্রের আরও 2টি সদস্যকে আটক করা হয়। বগুড়ার শাহজাহানপুরে করতোয়া নদীর চকলোকমান নামাপাড়া এলাকা থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। দুপুরে লাশটি ভাসতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠায়। লাশের পরিচয় শনাক্ত করতে কাজ করছে পুলিশ। নিয়মিত যোগ অভ্যাস রোগ মুক্তির অবিনাশ, এই প্রতিপাদ্য নিয়ে দেশের বিভিন্ন স্থানে পালিত হল আন্তর্জাতিক যোগা দিবস। এ উপলক্ষে ময়মনসিংহের পরিবেশবাদী সংগঠন প্রেরণার উদ্যোগে শিল্পাচার্য জয়নুল আবেদিন পার্কের ব্যাট বল চত্বর থেকে র্যালি বের করা হয়। পরে আলোচনা সভায় প্রেরণার সভাপতি ফরহাদ হাসান খান, লাইফ প্লাস যোগা সংগঠনের সভাপতি জুলফিকার হায়দার সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। বক্তারা রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও মানসিক চাপের মতো চ্যালেঞ্জ কাটানোর ক্ষেত্রে যোগ চর্চা বড় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মন্তব্য করেন। এদিকে খাগড়াছড়ি আলোটিলা তারিং চুমুই পাহাড়ে কুয়াশার চাদরে মোড়া পরিবেশে পালিত হল বিশ্ব যোগ দিবস। খাগড়াছড়ি যোগা সেন্টারের আয়োজন করে। সকালে সূর্য নমস্কার, প্রাণায়াম ও ধ্যান সহ নানা ধরনের যোগ চর্চার অংশ নেয় শতাধিক অনুরাগী। দিক নির্দেশনায় ছিলেন সেন্টারের প্রতিষ্ঠাতা ও সোনালী ব্যাংক রাঙ্গামাটির শাখার উপমহাব্যবস্থাপক সমরকান্তি ত্রিপুরা। পরে শোভাযাত্রা বের করা হয়। নওগাঁয় অনুষ্ঠিত হল রাজশাহী বিভাগীয় চতুর্থ আম মেলা ও উদ্যোক্তা সম্মেলন। সদর উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন নিজের বলার মতো একটি গল্প ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ইকবাল বাহার জাহিদ, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক আমিনা খাতুন, বেসিকের উপব্যবস্থাপক মামুনুর রহমান ও নওগাঁ জেলা প্রেস ক্লাবের সভাপতি রায়হান আলম এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন। মেলায় রাজশাহী বিভাগের 8 জেলার উদ্যোক্তারা উপস্থিত ছিলেন। টেস্ট ক্রিকেটের রজত জয়ন্তী উপলক্ষে 7 দিন ব্যাপী অনুষ্ঠানমালার প্রথম দিনে খুলনা বিভাগীয় স্টেডিয়াম ভেন্যুতে 6 ওভারে ম্যাচ খেলে অনূর্ধ্ব 12 দলের ক্রিকেটাররা। এছাড়া স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য স্পিন ও পেস বোলার হান্ট, কমেন্ট্রি বক্সে নিজের মতো করে ঐতিহাসিক মুহূর্তের ধারাভাষ্য দেওয়ার সুযোগ, হিট দ্য স্ট্যাম্প ও চিত্রাঙ্কন সহ নানা আনন্দ আয়োজন করা হয়। খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার জুলফিকার আলী হায়দার ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক নাজমুল আবেদিন ফাহিম সহ জেলা ও বিভাগীয় পর্যায়ের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। 2000 সালের 26 জুন আইসিসির 10ম সদস্য হিসেবে টেস্ট মর্যাদা পায় বাংলাদেশ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/18 বাংলা নিউজ। ধন্যবাদ।